আজ বঙ্গভবন ছাড়তে পারেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সংসদের সেপ্টেম্বর অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন। গ্যাস সংকট আরও তীব্র হয়েছে, ভোগান্তি আবাসিক গ্রাহকদের, ক্ষুব্ধ সিএনজি চালিত যানবাহনের চালকরা। উন্নয়নশীল দেশে উত্তরণে বাড়তে পারে ওষুধের দাম, আশার আলো দেখাচ্ছে তরুণদের গবেষণা। ভারতের নতুন শিক্ষামন্ত্রীর নাম ঘোষণা, ৩৬ দিনের আন্দোলনে বাজিমাত ককরোচ জনতা পার্টির। টানা ১৩ দিন পর ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলার খবর নেই। কাস্পিয়ান সাগরে তেহরানের জাহাজে ইউক্রেনের আঘাত। আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল ৯টার খবরে। শুনছিলেন শিরোনাম, আপনাদের সাথে আছি আমি সারিকা তাবাসসুম। সংসদের সেপ্টেম্বর অধিবেশনে নির্বাচিত হবেন পরবর্তী রাষ্ট্রপতি। সরকারের হাতে ৯০ দিন সময় থাকায় বিশেষ অধিবেশন ডাকার মতো পরিস্থিতি হয়নি বলে মনে করেন আইনমন্ত্রী। এদিকে জানা গেছে আজ বঙ্গভবন ছাড়তে পারেন সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি পদ থেকে শুক্রবার বিকেলে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। স্বভাবতই প্রশ্ন আসে, নতুন রাষ্ট্রপতি নির্বাচন দ্রুত হবে নাকি সেপ্টেম্বরের অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ? রাজধানীর একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী সাফ জানিয়ে দেন, সংবিধান অনুযায়ী ৯০ দিন সময় আছে সরকারের হাতে, কাজেই বিশেষ কোনো অধিবেশন ডাকার মতো পরিস্থিতি হয়নি। সেপ্টেম্বরের অধিবেশনেই দেশের ২৩তম রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ। সংবিধানের ১২৩-এর ২ অনুচ্ছেদ অনুসারে ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগের ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। গতকাল ২৪শে জুলাই ছিল, ২৪শে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, ২৪শে অক্টোবর পর্যন্ত আমাদের হাতে সময় আছে। সুতরাং বিশেষ অধিবেশন ডাকার মতো কোনো পরিস্থিতি এখন তৈরি হয়নি। সকালে চাউর হয় বিচারিক আদালতে রাষ্ট্রপতি থাকা অবস্থায় একটি মামলা হয়েছে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিরুদ্ধে। কি করবে বিএনপি সরকার, এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেন, এখনই কমেন্ট নয়, তবে কিছু বিষয়ের আইনি ব্যাখ্যা যাচাই বাছাই করা হবে। আমরা যাচাই বাছাই করে দেখব, সময় হলে দেখব। এইটা যারা করেছেন কি উদ্দেশ্যে করেছেন, তাদের উদ্দেশ্য কি, সৎ উদ্দেশ্য না অসৎ উদ্দেশ্য, এগুলো দেখি। অনুষ্ঠানে আইনমন্ত্রী জানান, আগামী ক্যাবিনেট মিটিংয়ে তোলা হবে মানবাধিকার কমিশন আইন ও গুম কমিশন প্রতিকার আইন। স্বচ্ছভাবে তদন্ত হওয়া দরকার। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। দলের স্থায়ী কমিটির বৈঠকে পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বগুড়ায় এক অনুষ্ঠান শেষে কথা জানান তিনি। দলের ভেতর না বাইরে থেকে রাষ্ট্রপতি হবেন, এমন প্রশ্ন এড়িয়ে যান মির্জা ফখরুল। সভা করবে, মিটিং করবে, স্ট্যান্ডিং কমিটির মিটিং হবে, বিএনপি ডিসিশন হবে। সংবিধান অনুযায়ী যে সমস্ত নিয়ম আছে সেগুলো মেনে দল যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে চূড়ান্ত। রাজধানীতে কাটছে না গ্যাস সংকট, এতে চরম বিপাকে গাড়ির চালকরা। ফিলিং স্টেশনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। ভুক্তভোগীদের অভিযোগ, গ্যাসের দাম বাড়াতেই সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে। তবে এই অভিযোগ মানতে নারাজ পাম্প মালিকরা। একদিনেই ৩বার পাম্পে এসেছেন সিএনজি অটোরিকশা চালক সুজন খান। ৩বারের চেষ্টায় সর্বসাকুল্যে পেয়েছেন ১৫০ টাকার গ্যাস। সকাল ৬টায় বের হয়ে আপনার মহাখালী পাম্পে ঢুকছি, ঢোকার পরে ওইখানে ৩৪ টাকার গ্যাস ঢুকছে। ওইখান থেকে ঢুকে একটা টিপ নিয়ে আপনার এয়ারপোর্ট গেছি, এয়ারপোর্ট পাম্পে ঢুকছি, ঢুকে ওইখানে আপনার ৫৪ টাকার গ্যাস ঢুকছে। জমা ওঠানোর মতো ক্ষমতা নেই, বুঝছেন। এরকম মানে কান্নার অবস্থা, কী করুন বলেন। পরিবার নিয়ে খুব ঝামেলার মধ্যে আছে, বুঝছেন। ঢাকার বিভিন্ন এলএনজি ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে কেউ কেউ পেয়েছেন ১৩, ২০ কিংবা ৫০ টাকার জ্বালানি, যা নিয়ে চরম ক্ষোভ আর হতাশা তাদের মধ্যে। ৩ ঘন্টা সিরিয়াল দিয়ে যদি ৬০-৭০ টাকা ৮০ টাকার গ্যাস ঢোকে, এক টিপও মারতারি না, তারপরে আবার পাম্পে ঢুকতে হয়। বাচ্চা কাচ্চা আছে, লেখাপড়া করে, বাসাবাড়ি যেহেতু ঢাকা শহর, বাসা ভাড়া দিতে হয়। হ্যাঁ, তো এইভাবে তো সংসার চলে না। মনে হয় ঢাকা শহর থাকা যাবে না, এই পরিস্থিতি আমাদের এখন। চাপ নেই দাবি করে কিছু পাম্পে দিনের বেশিরভাগ সময় বন্ধ রাখা হয় সরবরাহ, যেটিকে দাম বাড়ানোর পায়তারা হিসেবে দেখছেন ভুক্তভোগীরা। ওনারা বলতে আছে যে লাইনে কোনো গ্যাস নাই,
মেশিন চলতে আসে না, এই জন্য আমরা বন্ধ রাখছি। দাম বাড়ালে দাম বাড়াক, যে কোনো কিছু একটা সমাধান করুক। এইভাবে 2 দিন পর পর নালে গাড়িতে গ্যাস দেওয়া বন্ধ করে দেক, গাড়ি শুধু তেলে চালাক। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে লোকসান দিয়ে চালাতে হচ্ছে পাম্পের কার্যক্রম, কেননা গেল 1 সপ্তাহে কমেছে দৈনিক গড় বেচা বিক্রি। আগে যেখানে আমরা 10-12 ইনলেটে প্রেসারে গ্যাস দিতে পারতাম, সেখানে আমাদের 2-3 ইনলেট, মেশিন প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের প্রত্যেকদিন 3,60,, 70, 80, এখন 1,50,000, 1,30,000, 1,25,000 এরকম সেল হচ্ছে। সব পর্যায়ের ভোক্তাদের এই সংকট নিরসনে সমালোচিত হচ্ছে সরকারের উদ্যোগ। মোহাম্মদ শফিক, চ্যানেল 24, ঢাকা। এদিকে বাসাবাড়িতেও গ্যাস সংকটে জ্বলছে না চুলা। এতে চরম ভোগান্তিতে রাজধানীর অনেক এলাকার মানুষ। বিকল্প হিসেবে ইলেকট্রনিক চুলা ভরসা হলেও তাতে গুনতে হচ্ছে বাড়তি টাকা। দীর্ঘমেয়াদের সংকট সমাধানে দেশীয় গ্যাস অনুসন্ধান ও উত্তোলন বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। আরও জানাচ্ছেন মরিয়ম আজিজ মৌরিন। রাজধানীর মিরপুরের বাসিন্দা আয়েশা সিদ্দিকা, 4 জনের ছোট সংসার। রান্নাবান্না নিয়ে পড়েছেন বিপাকে। নেই গ্যাস, জ্বলছে না চুলা। বিকল্প হিসেবে ভরসা ইলেকট্রনিক চুলা, তাতেও বাড়তি বিলের খড়ক। আমাদের দেখা যায় সকালের খাবারও কিনতে হচ্ছে, যেদিন মানে বেশি মেহমান হচ্ছে বা মানুষ হচ্ছে, আমরা সবসময় তো আর বানাতে পারছি না, কারণ ইলেকট্রিক চুলাও অনেক প্রবলেম হয় যদি আপনি সারাক্ষণ একটু পরপর মানে জ্বালান। একই এলাকার আরেক গৃহিণী জান্নাতুল ফেরদৌস কয়েকদিন ধরে বাসায় গ্যাস না থাকায় সময় মতো রান্না করতে পারছেন না। আমরা 1080 টাকা করে বিল দিচ্ছি, এমনকি আমাদের ইন্ডাকশনও ব্যবহার করতে হচ্ছে। আমরা অনেক ভোগান্তিতে আছি, পানি ফুটাতে পারছি না, রান্না করতে পারছি না, বাচ্চা কাচ্চা নিয়ে কোনোভাবেই কিছু করতে পারছি না আমরা। কেন এমন সংকট? পেট্রোবাংলার তথ্য বলছে দেশের দৈনিক গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট, সরবরাহ 265 কোটি ঘনফুট হওয়ায় ঘাটতি রয়েছে 115 কোটি ঘনফুট। জনগণের অধিকারকে বিবেচনায় নিতে এমন বাস্তবতায় টেকসই জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দিলেন বিশ্লেষকরা। বাসা বাড়িতে গ্যাসের ব্যবস্থাটা রাখতে হবে। এটা খাদ্য নিরাপত্তার মতোই এই জ্বালানি নিরাপত্তাকে দেখতে হবে। মানুষ যেমন একবেলা ক্ষুধিত থাকতে পারে না, মানুষ যেন একবেলা খাদ্য সংকট ভোগ করতে পারে না, তেমনি মানুষের একবেলা বাসা বাড়িতে জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা ভোগ করতে পারে না। 1.5 দশক ধরে এলএনজি আমদানিতে দেনা বাড়লেও সংকট রয়ে গেছে। দ্রুত দেশীয় গ্যাস অনুসন্ধান ও উত্তোলন বাড়াতে না পারলে সংকট আরও বাড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা। দেশে চলমান গ্যাস সংকটের কারণে বিপাকে পড়েছে দেশের সেবা খাতের অন্যতম অংশ রেস্তোরাঁ শিল্প। ব্যবসায়ীরা বলছেন পাইপলাইনের গ্যাস সংকটে বেড়েছে রেস্তোরাঁ পরিচালনা ব্যয়। এলএনজি টার্মিনালের ত্রুটিতে গেল কয়েকদিন ধরে রাজধানী সহ আশেপাশের এলাকায় দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। আবাসিক গ্যাস ব্যবহারকারীদের পাশাপাশি বিপাকে পড়েছেন রেস্তোরাঁ মালিকেরা। তারা বলছেন দুপুর ও রাতের পিক আওয়ারে গ্যাসের চাপ শূন্যে নেমে আসে, ফলে নির্ভর করতে হয় এলএনজি সিলিন্ডারের ওপর। কিন্তু ডিলার ও খুচরা বিক্রেতাদের সিন্ডিকেটে নির্ধারিত দামের চেয়ে বাড়তি দামে কিনতে হচ্ছে সিলিন্ডার। যেখানে আমরা 2টা সিলিন্ডার ইউজ করতাম, এখন আমাদের 4টা সিলিন্ডার ইউজ করতে হচ্ছে গ্যাসের সংকটের কারণে। পুরোপুরি গ্যাস না হলে তো আমাদের ব্যবসা করা যাবে না, ব্যবসাও অনেক লস হয়ে যাচ্ছে। ব্যবসায়ীরা জানান এই পরিস্থিতি চলতে থাকলে খাতটির সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত অনেক শ্রমিকের কর্মসংস্থান ও জীবিকা হুমকিতে পড়বে। লাইনের গ্যাস অনেক সময় কম থাকে, আমরা এটা মেনে নিয়েছি, করার তো কিছু নাই, আর চাহিদা আছে যা খরচ বেশি। যে সিলিন্ডার আছে, সিলিন্ডার দিয়ে তারপরে করি, ব্যবসা বাণিজ্য তো খুবই খারাপ। বাংলাদেশ তেল গ্যাস খনিজ সম্পদ কর্পোরেশন বলছে দিনে 300 কোটি ঘনফুট গ্যাসে মোটামুটি সংকট এড়ানো যায়। যদিও গত বছর থেকে চাহিদার চেয়ে 30 কোটি ঘনফুট গ্যাস কম সরবরাহ হচ্ছে। এই সংকট আরও তীব্র হয়েছে সম্প্রতি কক্সবাজারের অগ্নি দুর্ঘটনায় একটি এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়ায়। রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা। দর্শক, গ্যাস সংকটের আরও খবর জানবো, রাজধানী এবং রাজধানীর বাইরের খবর জানবো। আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতে রাজধানী তেজগাঁওতে চলে যাব, সেখান থেকে আছেন সহকর্মী সাজ্জাদুল হক। সাজ্জাদ, ভুক্তভোগীদের অভিযোগ ভোগান্তির কথা আমরা শুনছিলাম, আপনি যে স্টেশনটিতে আছেন সেখানকার কি অবস্থা জানাবেন?
সারিকা, আমি এই মুহূর্তে আছি তেজগাঁওয়ের একটি ফিলিং স্টেশনে আছি। আসলে এখানে সকাল থেকেই মোটামুটি গ্যাস কিছুটা দেওয়া হচ্ছিল। এখানে ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আসলে জানালো যে মোটামুটি এখন প্রেশার 100-র মতো আছে প্রেশার। তো সেই ক্ষেত্রে আসলে সকাল 7টা, 6:30, 7টা থেকে মোটামুটি এখানে গ্যাস দেওয়া হচ্ছিল, কিন্তু 8:45টার দিকে এসে মোটামুটি গ্যাস লাইনের প্রেশার একেবারেই কমে যাওয়ার ফলে আসলে গ্যাস দেওয়া আপাতত এই মুহূর্তে আসলে বন্ধ আছে। আমরা ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলল যে এই মুহূর্তে আসলে গ্যাসের প্রেশার একেবারেই নেই। এছাড়াও আসলে এখানে যারা গ্যাস নিতে এসেছিলেন, ভোক্তা পর্যায়ে যারা ছিলেন, তাদের সাথেও কথা বলেছি, তারা আসলে মূলত অনেকটাই ক্ষোভের সুরেই আসলে বলছেন যে এই গ্যাস সংকটের এই কারণটা কি। আসলে তারা নানাবিধভাবে প্রশ্নও তুলছেন যে কেন আসলে এই সংকটটা। আমি যদি একটু আসলে আপনার মাধ্যমে একটু জানাতে চাই, মূলত আসলে কক্সবাজারে একটি এলএনজি টার্মিনাল আসলে বন্ধ হয়ে যায় দুর্ঘটনাজনিত কারণে। এ কারণেই মূলত আসলে এই সংকটটা তৈরি হয়েছে। সংকটের প্রায় আজ 6ষ্ঠ দিনের মতো পড়লো, প্রায় 1 সপ্তাহের মতো আর কি এই সংকটটা আসলে চলছে। এছাড়া আসলে আমি আপনার মাধ্যমে একটু জানাতে চাই যে সরকার পক্ষ থেকে আসলে সরকারি হিসাবে মোটামুটি দৈনিক আমাদের গ্যাসের চাহিদা রয়েছে প্রায় 4,500 মিলিয়ন ঘনফুট। স্বাভাবিক সময়ে আসলে আমাদের জাতীয় যে সরবরাহ, এই জাতীয় সরবরাহ প্রায় হচ্ছে 2700 থেকে 2800 মিলিয়ন ঘনফুট। আর এই কক্সবাজারের যে এলএনজি টার্মিনালটা আসলে বন্ধ হয়ে যায়, এই বন্ধ হয়ে যাওয়ার পর যে সংকটটা আসলে তৈরি হয়েছে, সেখানে জাতীয় গ্রিড থেকে আসলে 2250 থেকে 2350 মিলিয়ন ঘনফুট পর্যন্ত আসলে সার্ভ করা হচ্ছে। তো এক্ষেত্রে এই টার্মিনাল বিকল হওয়ার কারণে আসলে সরবরাহটা কমেছে। সেখানে প্রায় 450 মিলিয়ন ঘনফুট গ্যাস আসলে মোটামুটি সরবরাহটা কমেছে এই মুহূর্তে আসলে। তো সব মিলায়ে আসলে আমরা যেটা বলতে পারি যে এই মুহূর্তে আসলে আমাদের যে গ্যাসের যে সংকটটা, এই সংকটটা আসলে সপ্তম প্রায় ষষ্ঠ দিনে এসে ঠেকেছে। সারিকা, এই ছিল তেজগাঁও অঞ্চল থেকে আসলে গ্যাসের সংকটের সর্বশেষ তথ্য। সাজ্জাদ, ধন্যবাদ আপনাকে। আমরা নারায়ণগঞ্জের খবর জেনে আসবো, সেখান থেকে আছেন সহকর্মী আহসান সাদিক, জানাবেন সেখানকার পরিস্থিতি নিয়ে। সারিকা, গত 2 দিনের পরিস্থিতির যদি পর্যালোচনা আজকের অবস্থাটি জানাই, যেমন 2 দিন আগে কিন্তু সিএনজি স্টেশনগুলিতে যে যা গ্রাহক আছেন, তারা কিন্তু সিএনজি না পেয়ে কিন্তু গ্যাস সংকটের কারণে স্টেশন কিন্তু তাদের ত্যাগ করার একটি দৃশ্য দেখছি। কিন্তু আজকে সকালে কিন্তু ফিলিং স্টেশনগুলি, সিএনজি স্টেশনগুলিতে যে গ্রাহক আছেন, তারা কিন্তু গ্যাস পাচ্ছেন। তবে যেটি অভিযোগ হচ্ছে, তারা যে স্বাভাবিক সময়ে যে পরিমাণে গ্যাসের চাপটি পান, সে চাপটি কিন্তু এখন তারা দেখতে পাচ্ছেন না। এবং এই ক্ষেত্রে আরেকটি বিষয় জানাই যে আপনি জানেন যে নারায়ণগঞ্জ একটি শিল্পাঞ্চল, শুধু যে সিএনজি স্টেশনগুলিতে গ্যাসের সংকট এমনটি হয়নি, শিল্পাঞ্চলও কিন্তু একটি গ্যাসের সংকটের চিত্র দেখা গেছে। তো এই ক্ষেত্রে যে শিল্প মালিক যারা রয়েছেন, তারা যে অভিযোগটি করছে যে আসলে তাদের যে রপ্তানিমুখী যে সকল শিল্প রয়েছে, এটি গ্যাসের সংকটের কারণে কিন্তু উৎপাদন ব্যাহত হচ্ছে এবং এটি কিন্তু অর্থনীতি একটি প্রভাব ফেলতে পারে বলে তারা যেটি বলছেন। তো বেলা গড়ার সাথে সাথে কিন্তু স্টেশনগুলিতে যে গ্যাসের সংগ্রহের যে অপেক্ষার যে সারি, সেটি কিন্তু দীর্ঘ হতে দেখা যায়। তো সব মিলিয়ে শুধু যে এই শিল্পাঞ্চল বা সিএনজি স্টেশন এমন না, বাসাবাড়িতেও কিন্তু গ্যাসের যে সংকটটি আছে, সেটি কিন্তু এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি। তো সব মিলিয়ে বলা যায় যে সংকট এখনো সমাধান হয়নি। তবে শিল্প মালিকরা দাবি করছেন যে দ্রুত যেন এই সমস্যাটিকে সমাধান করা হয়, না হলে অর্থনীতিতে একটি প্রভাব পড়তে বলে তারা জানিয়েছে। তো এই হচ্ছে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ গ্যাস সংকট পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ। আমরা চলে যাব গাজীপুরে, সেখান থেকে আছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক। সারিকা, আমি যে ফিলিং স্টেশনটি রয়েছি, অর্থাৎ সিএনজি স্টেশনে, এইখানে কিন্তু 200 থেকে 250 প্রেসার থাকার কথা। এই স্টেশনে এই মুহূর্তে আসলে গ্যাসের প্রেসার রয়েছে 100, আর 100 প্রেসার হওয়ার কারণে যারা লম্বা লাইনে দাঁড়িয়ে আসলে এই মুহূর্তে গ্যাস নিছে, তাদের কিন্তু খুব একটা ফায়দা হচ্ছে না। অর্থাৎ 2 থেকে 300 টাকার মাত্র গ্যাস ঢুকছে। অন্য সময় যে এই গাড়িগুলো আসলে 8 থেকে 1000 টাকা পর্যন্ত গ্যাস ঢুকে, ফলে এদেরকে কিন্তু 2 থেকে 3 বার গ্যাস নিতে হচ্ছে। তারা যেটি বলছে, আগে যেখানে একবার গ্যাস নিলে সারাদিন পাড়ি দিতে হতো, সেখানে তারা 2 বার থেকে 3।
গ্যাস দেওয়ার কথা থাকলেও তারা মাত্র পাচ্ছে 1 PSI গ্যাস পাচ্ছে, অর্থাৎ যে গ্যাস পাচ্ছে এই গ্যাস দিয়ে কিন্তু তাদের যে উৎপাদন সেই উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। তারা আসলে একসাথে বয়লার এবং স্টিম করেন, তাদেরকে কিন্তু যে কোনো একটি বন্ধ রাখতে হচ্ছে। যখন তারা স্টিম করে তারপরে তখন কিন্তু তাদের বয়লার বন্ধ থাকে, আবার যখন বয়লার চালু থাকে তখন কিন্তু স্টিম বন্ধ রাখতে হয়, সেটি আমাদেরকে জানিয়েছে। এইভাবে করে তারা আসলে উৎপাদন ধরে রেখেছে, কিন্তু তাদের যে প্রোডাকশন সেটা অর্ধেকে নেমেছে। আর যদি এমন অবস্থা হয় তাহলে সামনে যে 5 তারিখের পর শ্রমিকদের স্যালারি একটা বিষয় আছে, সেটি নিয়ে তারা আসলে শঙ্কা প্রকাশ করতে, তারা স্যালারি দিতে তাদের আসলে হিমশিম খেতে হবে। এমন অবস্থায় দ্রুত আসলে গ্যাসের সমস্যার সমাধান তারা চান। অন্যদিকে আসলে তিতাস কর্তৃপক্ষ বলছে যেহেতু এলএনজির কিছুটা সংকট দেখা দিয়েছে এবং এই সংকটের কারণে মূলত গ্যাসের সংকট দেখা দিয়েছে বিভিন্ন শিল্প কারখানা এবং সিএনজি স্টেশনগুলোতে। তবে ধারণা করা হচ্ছে, আশা করছেন তারা অল্প কিছুদিনের মধ্যেই তাদের যে এলএনজি সংকট সেটি কেটে যাবে এবং কেটে যাওয়ার পরই কিন্তু নিরবিচ্ছিন্ন আসলে তারা গ্যাস পাবে। এই ছিল গাজীপুর থেকে সর্বশেষ খবর। সারিকা। রফিক, ধন্যবাদ আপনাকে। রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে গ্যাস সংকটের খবর জানছিলাম। ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করতে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে সরকার, এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীতে এক সামিটে তিনি বলেন, তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনার খাত। সম্মানিত সুধীমণ্ডলী, রাজধানীর নব থিয়েটারে 2 দিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইআর সামিট। এর লক্ষ্য দেশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর ও ডিপটেক উদ্ভাবন কেন্দ্র হিসেবে গড়ে তোলা। আগামীর বাংলাদেশ বিনির্মাণের একটা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, এই সম্মেলন শুধু একটি সাধারণ আয়োজন নয়, বরং আগামীর প্রযুক্তি নির্ভর দেশ বিনির্মাণের কারিগরদের মিলন মেলা। জানান, সরকার এমন একটি বাংলাদেশ গড়তে চায় যা হবে স্বনির্ভর, সমৃদ্ধ এবং প্রযুক্তি নির্ভর। বর্তমান সরকার এমন একটা বাংলাদেশ গড়তে চায় যে বাংলাদেশটি হবে স্বনির্ভর, সমৃদ্ধ এবং প্রযুক্তি নির্ভর। বক্তব্যে প্রধানমন্ত্রী সেমিকন্ডাক্টরকে চতুর্থ ও পঞ্চম শিল্প বিপ্লবের ভিত্তি হিসেবে উল্লেখ করেন। বলেন, এই শিল্প বিকাশে সরকার, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, শিল্প মালিক, উদ্যোক্তারা একসঙ্গে কাজ করা জরুরি। জানান, সেমিকন্ডাক্টর শিল্পের কাঁচামালের উপর থেকে সব ধরনের কর ও শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এই সেক্টরকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যায় তার জন্য আমরা কতগুলো পদক্ষেপ গ্রহণ করেছি। বিশেষ করে এই বাজেটে সেমিকন্ডাক্টর শিল্প তৈরির সকল কাঁচামালের উপরে সব ধরনের ট্যাক্স বা শুল্ক প্রত্যাহার করা হয়েছে। সরকার প্রধান বলেন, তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টরই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনার খাত। আশা করেন 2030 সালের মধ্যে এই খাত থেকে নির্ধারিত রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে দেশ। পোশাক শিল্পের পরে সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের জন্য আরেকটি সম্ভাবনায় অর্থনৈতিক গন্তব্য। এই লক্ষ্য বাস্তবায়নে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকারি সংস্থা, বিশ্ববিদ্যালয়, শিল্প খাত, প্রবাসী পেশাজীবী এবং উন্নয়ন সহযোগীদের সমন্বিতভাবে কাজ করার জন্য বিনীত আহ্বান জানাই। সামিটের উদ্বোধন শেষে ভিএআর ইনোভেশন এক্সপো ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থী ও স্টার্টআপ উদ্যোক্তারা সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ইন্টেলিজেন্স সিস্টেম এবং অন্যান্য ডিপটেক খাতের উদ্ভাবন দেখান সরকার প্রধানকে। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম। প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে দেশের সামুদ্রিক নিরাপত্তা, নৌবাহিনীর পেশাগত সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়ন সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এ সময় নৌবাহিনীর পেশাদারিত্ব এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে শুভকামনা জানান তারেক রহমান। আওয়ামী লীগের পথে হাঁটছে বিএনপি। জুলাই ভুলে গেলে একই পরিণতি হবে তাদেরও। সিলেটে বিভাগীয় সমাবেশে এ হুঁশিয়ারি দেন 11 দলীয় জোট নেতারা। তারা বলেন, জুলাই আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকবেন বিরোধী দল।
সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে 11 দলের বিভাগীয় সমাবেশ। সকাল থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন সমাবেশ স্থলে। এক পর্যায়ে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে আলিয়া মাদ্রাসা মাঠ। সমাবেশে নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিএনপি ক্ষমতায় এসে জনগণের রায়কে অবজ্ঞা করছে। হুঁশিয়ারি দেন, জুলাই আন্দোলন ভুলে গেলে আওয়ামী লীগের মতো পরিণতি ভোগ করতে হবে তাদেরকেও। বক্তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না করতে নানামুখী ষড়যন্ত্র চলছে। জুলাই আকাঙ্ক্ষা পূরণ না হলে মাঠ ছাড়বেন না বলেও জানান তারা। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হোক, অন্যথায় আমাদের সম্মুখে অন্য কোনো রাস্তা খোলা থাকবে না। তখন শুধু একটাই হবে, এক দফা এক দাবি, এই সরকার কবে যাবি। এই আন্দোলনে সবচেয়ে বড় বেনিফিট পাওয়ার পর পৃথিবীর ইতিহাসে সবচাইতে বড় একটি অকৃতজ্ঞ দলে পরিণত হতে যাচ্ছে। জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী লীগের পথে হাঁটছে বিএনপি। দাবি না মানলে তাদেরও তাড়াবে জনগণ। সমাজের সব ক্ষেত্রে তারা বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ করতে যাচ্ছে। আমরা মানব না, আমরা মানব না। হাসিনা পেয়েছে, যদি ফেসিবাদ আপনারা কায়েম করেন, আপনাদেরকেও জনগণ তাড়াবে। সমাবেশে জুলাই হত্যায় সাজাপ্রাপ্ত শেখ হাসিনার বিচার কার্যকরের দাবিও জানান 11 দলীয় জোটের নেতারা। পরিবারের রক্তের মাংসে ইতিহাসের সাথে হিটলারের সম্পর্ক আছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর। রাজপথের রক্ত শুকিয়েছে, স্লোগান থেমেছে, কিন্তু থামেনি প্রিয়জন হারানো পরিবারগুলোর কান্না। প্রতিটি দিন তাদের কাছে নতুন শোকের। যে দরজা দিয়ে একদিন সন্তান বেরিয়েছিল, সেই দরজার দিকে আজও তাকিয়ে থাকেন বহু মা। কিন্তু অপেক্ষা আর ফুরোয় না, সেটি পরিণত হয়েছে চিরন্তন অপেক্ষায়। ইমতিয়াজ মাহমুদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন হিমু শিকদার। স্কুল ড্রেস পরিয়ে তো যে ছেলেগুলো যায়, কলেজে যায়, কলেজ থেকে আসে, এখান থেকে আমাকে দেখা হইলে সালাম দেয়, আন্টি কেমন আছেন। আমি বলতে পারবো না যে আমার কেমন লাগে। তো কোথায় আমার আলিফ, কোথায় আমার বাবা, কোথায়? আমি নিজেকে প্রশ্ন করি, আমার বাবা কোথায়? আমার বাবা কখন এসে আমাকে মা বলে ডাকবে? চোখের জলে সন্তানকে ফিরে পাবার আকুতি, যে ছিল মায়ের চোখের মণি। আলিফ আহমেদ সিয়ামের স্বপ্ন ছিল পাইলট হয়ে মাকে নিয়ে উড়ে যাবে হজে। সেই ছেলে আজ মায়ের কাছ থেকে দূরে চলে গেছে চিরতরে। আমি যদি মা পাইলট হই তাহলে তো খুব সহজ হলো যে তুমি তোমার ছেলের প্লেনে করে হজ করতে যাবে। তোমার মতো সৌভাগ্যবান মা আর কয়জনের হতে পারে বলো, যে তুমি আইতে আমার স্বপ্নও পূরণ হলো, আমি পাইলট হবো এবং তোমার স্বপ্নও পূরণ হলো। কি বলো, আইডিয়াটা কি খারাপ বলো মা? তাই আমি বলি না। সাভারের ইসলামনগরের বাসিন্দা হওয়ায় জাহাঙ্গীরনগর স্কুলে ভর্তি হতে চেয়েছিল আলিফ। সেখানেও ছিল কোটার বাধা। সেই আক্ষেপ থেকে 15 বছরের আলিফ ছুটে গিয়েছিল কোটা বিরোধী আন্দোলনে। ওখানে আমি ওকে ছোটবেলায় পরীক্ষা দিয়েছিলাম, ওর স্বপ্ন স্কুলে পড়বে। তো ওখানে কোটার কারণে ও মেধা দিয়ে চান্স পায়নি। এই যে ছোটবেলা অনের যে একটা ক্ষোভ, এটা ওর ভিতরে আস্তে আস্তে ওটা পুষে রেখেছে এবং বড় হতে লাগলো। এই কোটা নিয়ে যেহেতু আন্দোলন, এই কোটা সংস্কার আন্দোলনে আমাকে যোগ দিতেই হবে। 5ই আগস্ট লং মার্চ টু ঢাকা কর্মসূচির উত্তাল দিনে মায়ের বাধা মানেনি আলিফ। বলেছিল, হয় বীরের বেশে ফিরব, নয়তো শহীদ হয়ে। সেদিন কথা রেখেছিল সে। মাথায় গুলি নিয়ে নিথর দেহে ফিরে আসে মায়ের কাছে। অনেক বাবা আন্দোলনে যায় নাই, যাইতে আর আমি ছেলেকে নিয়ে আন্দোলন করছি। গুলি খাওয়ার পরে আন্দোলন ছিলাম, নিজের কষ্ট নিজের ভিতরে। জুলাইয়ের রাজপথে আলিফের পাশে থাকতো যে বন্ধু, আজ সে ভীষণ নিঃসঙ্গ। তার অপেক্ষা হয়তো হারিয়ে যাওয়া বন্ধু ফিরবে আবার।
সারা দিন স্কুলে থাকতাম, সকাল 9টা বাজে স্কুলে গেলে 4টা বাজে বাসায় যেতাম। তো এই স্মৃতি ভোলার কোনো নাই, সম্ভাবনা নাই। সারাদিন একটা মানুষের সাথে যদি থাকি তাহলে হাজারো স্মৃতি মনের ভিতরে থাকে। আলিফের ঘরটা জুড়ে এখন শুধুই শূন্যতা। স্কুল ড্রেস পরে কেউ বলে না মা স্কুলে যাই। মা জানে এই ঘরের ছেলেটা আর ফিরবে না কোনোদিন। ইমতিয়াজ মাহমুদ, চ্যানেল 24, ঢাকা। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের উত্তরণ ঘটলে বাড়তে পারে ওষুধের দাম, কেননা তখন আর ফ্রিতে পেটেন্ট সুবিধা পাবে না বাংলাদেশ। সম্ভাব্য এই চ্যালেঞ্জ মোকাবেলায় আশার আলো দেখাচ্ছে একদল তরুণ গবেষক। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ভেষজ উদ্ভিদের জৈব রাসায়নিক যৌগের তথ্য ভাণ্ডার রয়েছে তাদের কাছে, যে তথ্য ব্যবহার করে উদ্ভাবন করা যেতে পারে নতুন ওষুধ তৈরির ফর্মুলা। মোহাম্মদ শফিকের রিপোর্ট। জটিল কিডনি রোগ নিয়ে ঢাকার একটি সরকারি হাসপাতালে চিকিৎসা করাচ্ছেন কুমিল্লার আব্দুল বাতেন। 4 দিনে তাকে কিনতে হয়েছে 8,000 টাকার ওষুধ। জানালেন সামর্থ্য না থাকায় সামনের দিনে হয়তো কমিয়ে দিতে হবে ওষুধ কেনা। আমি ছেলে করতে বুঝাই আনতে যেন খাইলে মানে 4 দিয়া নকাম 2 দিয়া। সংকটের মাঝেও এদেশে এখনও মোটামুটি সাধ্যের মধ্যে ওষুধের দাম, কেননা স্বল্পোন্নত দেশের তালিকায় নাম থাকায় এখনও ওষুধ তৈরির পেটেন্ট বিনামূল্যে পায় বাংলাদেশ। কিন্তু নিকট ভবিষ্যতে উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণ ঘটলে অনেকটাই দাম বেড়ে যেতে পারে ওষুধের। ইন্ডাস্ট্রি, একাডেমিয়া, গভর্নমেন্ট সবাই মিলেই একসাথে এই এলডিসি গ্র্যাজুয়েশনের পরে প্যাটেন্ট রিলেটেড ইস্যুর প্রেক্ষিতে বাংলাদেশ ফার্মা ইন্ডাস্ট্রিতে কি ইম্প্যাক্ট আসতে পারে সেটা নিয়ে তারা কনসার্ন এবং তারা সেটা নিয়ে কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে আশা জাগাচ্ছে বাংলাদেশি তরুণদের গবেষণা। 700 উদ্ভিদ থেকে প্রায় 63,000 ফাইটোকেমিক্যাল বা জৈব রাসায়নিক যৌগের সন্ধান পেয়েছে ডন অফ বায়োইনফরমেটিক্স নামে দেশীয় এক গবেষণা প্রতিষ্ঠান, যার প্রতিটি যৌগে লুকিয়ে আছে এক একটি সম্ভাব্য জীবন রক্ষাকারী ওষুধ। তো আমাদের এই ডেটাবেসটা সবচেয়ে বড় কার্যকারী জায়গা হচ্ছে এখানে, যে যখনই তাদের কম্পাউন্ড বা এই উপাদানগুলো দরকার হবে তারা জাস্ট আমাদের ডেটাবেস থেকে ডেটাগুলো নিয়ে দেন ড্রাগ ডিসকভারি শুরু করতে পারবে খুব দ্রুত। দেশের ফাইটোকেমিক্যাল যৌগের বড় এই সংকলনকে বিপুল সম্ভাবনাময় হিসেবে দেখছেন ফার্মেসি বিশেষজ্ঞরা। এরই মধ্যে একাডেমিক গবেষণায় এই ডাটাবেস ব্যবহার করছেন দেশের 45টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ভবিষ্যতে এটি কাজে লাগিয়ে আবিষ্কার করা যেতে পারে নতুন নতুন ওষুধ তৈরির ফর্মুলা। এই ধরনের ডাটাবেস নতুন ঔষধ আবিষ্কারের একটা প্রাথমিক ধাপ। যদি মানুষের উপযোগী এবং নিরাপদ ঔষধ হিসাবে ব্যবহার করতে চাই, ল্যাবরেটরি গবেষণা, প্রি ক্লিনিক এবং ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমেই এইটাকে এস্টাবলিশ করতে হবে। দেশে ওষুধ শিল্পের বিস্তারে গবেষণায় আরও জোর দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। মোহাম্মদ শফিক, চ্যানেল 24, ঢাকা। হাম উপসর্গে দেশে আরও 6 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় হাম ও উপসর্গে রোগী শনাক্ত হয়েছে মোট 691 জন। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। বলা হয়, গেল 15 মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে 95 জনের মৃত্যু হয়েছে। একই সময় সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা 721। এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগী 15,272 জন। এছাড়া সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 1,22,763। এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয় 1,05,298 জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন 1,01,535 জন।